কি ব্যাগপত্র নিয়ে কোথায় চললো? কোথায় যাচ্ছে ঋষি? সেটা ওরাই বলবে। তোমার না আজ তথ্য প্রমাণ দেওয়ার কথা ছিল, জোগাড় করতে পেরেছো নিশ্চয়ই? আমি ডকুমেন্টসগুলো জোগাড় করতে পারিনি শেষ পর্যন্ত। তাহলে তুমি এতদিন মিথ্যে কথা বলেছিলে? যদি সেটাই তোমাদের বিচার হয় তাহলে তাই, আর বিচারের শাস্তি তো আগে থেকেই ঠিক করা ছিল। সেই জন্যই তো আমি কোনো কথা না বলে শাস্তি মেনে নিয়েছি। আমি তোমার মাকে নিয়ে চলেই যাচ্ছি। এখন চলে গেলে কি হবে? এই যে এতদিন ধরে এত অধর্ম করেছো, তার কোনো বিচার নেই কো? তোমার পেটে পেটে যে এত বুদ্ধি আমরা কিন্তু সত্যিই বুঝতে পারিনি। এই এত দিন ধরে আমাদের কিরম ভাবে তুমি লেজে খেলালে বাবা। এই কথাগুলো এখন তোমার শোনা পাওনা ছিল। সরি, আমি কারোর মুখ আটকাতে পারবো না। না জানো, তুমি এই কথাগুলো তাহলে আমাদের বলেছিলে কেন সেটা বলো তো। দাদাভাই, আমি কথাগুলো বলেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে আমি তথ্য প্রমাণ জোগাড় করতে পারবো, আর আমি তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেও ছিলাম। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি তোমাদের সবাইকে জানিয়েছিলাম, কিন্তু তোমরা জানিয়েছো যে তোমরা কেউ বিশ্বাস করো না। এই কথাগুলো আর তুলো না, সত্যি এই কথাগুলো আর বিশ্বাসযোগ্য নয়। দেখলে তো, আবার আমাকে ফাঁসাতে চাইছে। শেষ মুহূর্ত আমি যে বাড়ির ছেলে নই সেটা প্রমাণ করতে চাইছে। তোমরা ওর ইন্টারেস্টটা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। ওর ইন্টারেস্ট হলো এই যে আমাকে যদি এ বাড়ির ছেলে নই প্রমাণ করতে পারে, তাহলে যা যা স্বেচ্ছাচারিতা ও বাড়িতে করতে চাইছে সেটা অবলীলায় চালিয়ে যেতে পারবে। আপনি একটু ভুল করছেন। জাহ্নবী আমাদের প্রতি কোনো স্বেচ্ছাচার করেনি। তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি এখানে শুনতে চাই না। এতদিন আমি তোমাদের সবার কথা শুনেছি, আজ আর কোনো কথা শুনবো না। আমি তো জানি এই মেয়েটা মহা ধরিবাজ, আমাদের সংসারটা একেবারে নষ্ট করে দিয়েছে। এমনকি রোশনিকে ওই বাড়ি থেকে ও তাড়িয়েছে। দেখো, এই মেয়েটার মধ্যে কত চক্রান্ত ছিল আমরা কিছুতেই বুঝতে পারিনি। আজ একবার সব প্রমাণ করে দিয়েছে। ওই যে একটা কথা আছে না, পাপ কখনো চাপা থাকে না, আজ সব প্রমাণ হয়ে গেছে। ঋষি, তোমরা চাইলে আমাকে আরো শাস্তি দিতে পারো। আমার প্রমাণ জোগাড় করার কথা ছিল, আমি সেগুলো কিছুই করতে পারিনি। আমি সবার সামনে তোমাকে ছোট করেছি। ছোট করেছো কেন? শাস্তির কথা পরে হবে, আগে তুমি বলো ছোট করেছো কেন? কি না করনি? এমনকি লোকটাকে তুমি মেজমার ঘরে পর্যন্ত ঢুকিয়েছো। শুধু কি তাই নাকি, মা তো সিঁদুরও পড়েছে ওই ওই লোকটার কাছ থেকে। ছি ছি, কি বাজে ব্যাপার আছে। এখন কি হবে? তুমি তো এটাই চেয়েছিলে না? এটাই চেয়েছিলে যে আমি আত্মহত্যা করি? ঈশ্বর জানেন আমি এটা চাইনি, আর ঈশ্বর জানেন যে তুমি যেটা করেছো ঠিক করেছো। শুধু তোমার চারপাশের মানুষেরা এটা বিশ্বাস করছে না, তার জন্য কিন্তু সত্যিটা কিন্তু মিথ্যে হয়ে যায় না। এখনো তুমি সত্যের বড়াই করছো? এখনো? ও সত্যি কথাই বলছে মেজদি ভাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাকে ও কি দিয়ে বশ করেছে? সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরও তুমি কিছুতেও দোষটা মানতে চাইছো না। ও যা করেছে ইচ্ছে করে করেছে, ভুল শব্দটা এখানে খাটেই না। যাক বাবা, ঈশ্বর যে আছেন, তুই যেমন মানিস আমিও সেটা মানি। ঈশ্বর আছে বলেই শেষ পর্যন্ত এই বাড়ির মেজ ছেলের মর্যাদা আমি শেষ পর্যন্ত ফিরে পেলাম। তবে যে স্ত্রী এইভাবে ব্যভিচারে লিপ্ত হয়েছে তাকে আমি স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছি, স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছি।
অবিলম্বে আমার প্রথম কাজ হবে হিমাঙ্গিনীকে পরিত্যাগ করা। তার জন্য আইনি যা ব্যবস্থা নেবার আমি সব নেব। শুনুন, আপনি যদি এবারের মানুষও হতেন তাহলেও বলতাম যে আপনার মুখে আইনের কথা শোভা পায় না। মেজমার স্বামী অনেক বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে, সুতরাং পরিত্যাগ অনেক বছর আগেই হয়ে গেছে। আবার নতুন করে পরিত্যাগের কথা উঠছে কেন? আমি বলছি না যে কে মেজমার স্বামী, যিনি মেজমার স্বামী আমি তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছি। জাহ্নবী, হ্যাঁ জেঠুমনি, আমি এই কথাটা বলছি কারণ আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে তুমি মেজমার স্বামী। হ্যাঁ, আমার তথ্য প্রমাণ করার কথা ছিল, জোগাড় করার কথা ছিল, আমি জোগাড় করতে পারিনি। কারণ আমি যাকে এই কাজটাই লাগিয়েছিলাম আমি তার বাড়ি গেছিলাম, তাকে আমি বাড়িতে পাইনি। একটা 2 বছরের বাচ্চাও বুঝতে পারবে যে তুমি সব গল্প বলছো। সেই জন্যই বললাম দাদা ভাই, আমার এই কাজের জন্য যে শাস্তি বরাদ্দ আছে সেটা আমাকে দিয়ে দাও, আমি মাথা পেতে নিতে রাজি আছি। যে শাস্তি তুমি মাথা পেতে নাও, তাতে আমার যা গেছে তা কি কোনোদিন ফিরে আসবে? এখন আবার মিথ্যে স্তব দিচ্ছেন, উনি আমার স্বামী, উনি আমার স্বামী। মেজমা প্লিজ, তুমি নিজের চোখ দিয়ে একবার দেখার চেষ্টা করো, দুটো মানুষই এখানে আছে। তুমি নিজের চোখ দিয়ে দেখো আর দেখো যে তোমার মন কি বলছে। এইসব ভাষণের আমার মনে হয় কোনো প্রয়োজন এখন আর নেই। ঋষি, আমার একটা কথা বলতো, এর সম্পর্কে তুই এখন কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি বলেছিলাম ও যদি প্রমাণ করতে না পারে তাহলে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর ও বাড়ি ছেড়ে চলে যেতে তৈরি। দেখ, আমি তো ওই কথা বলিনি। আমি বলেছি আমাদের পরিবারে এত বড় অনাচার যে করেছে তাকে আমি কোনোদিনও ছেড়ে দেবো না, তাকে আমি থানা পুলিশ করে ছাড়বো। থানা পুলিশে কোনো প্রশ্নই উঠছে না, কারণ তুমি প্রমাণ করতে পারবে না জাহ্নবী এই লোকটিকে আমাদের বাড়িতে প্ল্যান্ট করেছে। আমাদের পুরো কথাটাই হচ্ছে বিশ্বাসের উপর। যেমন আমরা বিশ্বাস করি উনি আমাদের জেঠুমনি, আর এটাও বিশ্বাস করি উনি আমাদের জেঠুমনি নন। সো বিশ্বাস আর অনুমানের ভিত্তিতে পুলিশ কোনোদিন কোনো কেস নিতে পারে না, কাউকে ধরতে পারে না। তুমি চেষ্টা করলেও কেসটা নিতে পারবে না পুলিশ। আচ্ছা, তুমি যখন প্রথমে ওনাকে দেখেছিলে তুমি তো নিজেই বলেছিলে দাদা তুমি ফিরে এসছো, কি মনে নেই? আমি বলেছিলাম অ্যাকচুয়ালি দাদার মতো দেখতে একজন মানুষ ছদ্মবেশে আমাদের কাছে এসেছিল। তখন আমরা এবং আমি স্পেশালি ভুল করেছিলাম, কিন্তু সেটা সাময়িক। বাবা, তোমার ভুলটা সাময়িক ছিল, হয়তো জাহ্নবী তার ভুলের মাত্রাটা আরেকটু বাড়িয়েছে, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে এই দুজনের মধ্যে আসল ব্যক্তিকে। আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি বা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স থেকে আমরা ধরে নিচ্ছি যে উনি আমাদের জেঠুমনি। দ্যাট ইউ আর অলসো নট শিওর। যেমন মেজমাও কিন্তু কনফিউজড। মেজমা কিন্তু বলতে পারছে না যে ইনি আমার স্বামী। আর দাদাভাই তো জেঠুমনিকে জ্ঞান অবস্থা দেখেইনি, তাই দাদাভাইয়ের কথা এখানে প্রযোজ্য হবে না। একমাত্র তুমি দেখেছিলে, আর তুমি উনাকেও দাদা বলে স্বীকার করেছিলে, আর এখন এই ভদ্রলোককেও তুমি দাদা বলে মানছো। না, আমার দাদা আসার পর আমি বুঝতে পেরেছি আমার আসল দাদাটাকে। ইনি হচ্ছেন আমার আসল দাদা। তার তো কোনো প্রমাণ নেই, আর এটা পুলিশ কেস হলে এটা লম্বা কেস চলবে, আর তোমাদেরকে কিন্তু হাজিরা দিতে হবে। আমি বলি কি প্রতীক, এইসব ঝামেলা ঝঞ্ঝাটে যাস না। কেসেই যদি সমস্ত সময়টা চলে যায় তাহলে আমার সঙ্গে সময় কাটাবি কখন? বেশ, তুমি যখন বলছো কেস করতে বারণ করছো তখন কেস করবো না, কিন্তু এই মেয়েটা কোনো শাস্তি পাবে না। আমার মনে হয় ও যখন থাকবে না, চলে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে, তখন এবারই সব সত্য ছেড়ে দিয়ে যাক। ও যে ঋষিকে আর স্বামী বলে ডিমান্ড করবে না সেটা লিখে দিয়ে যাক।
মেজমণি, লিখে কিছু হয় না, এই বিষয়টা কোর্টের আন্ডারে। আপনারা সবাই ভুল বুঝছেন আমার মেয়েকে। ঋষি, তুমিও শেষ পর্যন্ত আমার মেয়েকে ভুল বুঝলে। এই বিষয়ে অনেক কথা হয়েছে, নতুন করে আমি আর কোনো কথা বলতে চাই না। কথা তো তোমাকে বলতেই হবে ঋষি। জাহ্নবী যে তোমার স্ত্রী সেটা তুমি ভুলে যেও না। আজ যে এখানে সকলের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো সেটা জাহ্নবীর জন্যই বলছো। তোমার অসময়ে ও তোমার পাশে ছিল বলে তুমি বলতে পারছো। সেই জাহ্নবীকে তুমি অস্বীকার করো না, লোকে যাই বলুক। তুমি তোমার জায়গায় স্থির থাকো। আর এই লোকটা কে তাহলে? এই লোকটাকে তো জেলে দেবো, এই লোকটা তো সুযোগ নিয়েছে। কি রে প্রতীক, শেষ পর্যন্ত নিজের দাদাকে জেলে দিতে চাইছিস? খবরদার, আমার দাদা বলছে। এত কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরেও বাবা, কিছুই কিন্তু প্রমাণ হয়নি। হ্যাঁ, আমার একটা প্রমাণ করার কথা ছিল, সেটা আমি প্রমাণ করতে পারলাম না। জেঠুমণি, তুমি আমাকে ক্ষমা করে দিও গো। এতদিন ধরে এত অসম্মান তোমাকে সহ্য করতে হয়েছে শুধুমাত্র আমার জন্য। আমি তোমাকে এই বাড়িতে থাকতে জোর করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চড়ে চড়ে মাস্ত তো ভাই। খবরদার, অনেক অনেক সহ্য করেছি তোমার নাটক, তোমার দৌরাত্ম্য। আর একটা কথাও বলবে না তুমি, তাহলে তোমার মুখোশ আমি টেনে ছিঁড়ে দেবো। কিসের মুখোশ? হ্যাঁ, কে মুখোশ পড়েছে? কে? আমি মুখোশ পড়েছি? নিজে মুখোশ পড়ে রয়েছো। আমি বাড়ির ছেলে, আমাকে বলছে মুখোশ পড়ে রয়েছে। আমি বাড়ির আসল ছেলে, আমি মুখোশ পড়িনি, তুমি মুখোশ পড়ে আছো। হেমাঙ্গিনী, তুমি শুধু একবার বল, তাহলে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু তুমি না বললে আমি তো যেতে পারি না। আমি তো তোমার স্বামী। এতদিন আমি কোনো দায়িত্ব পালন করিনি। আমি যখন তোমার সামনে রয়েছি, তখন এত বড় অসম্মানের মধ্যে তোমাকে ফেলে রেখে আমি চলে যেতে পারি না। বলো হেমাঙ্গিনী, বলো তুমি কি চাও? ও মা, পরিষ্কার করে বলে দাও, ইনি তোমার স্বামী, তুমি তো মানছো না। আর মানবি বা কেন? একটা ভুলভাল লোক, একটা ঠক, প্রতারক একটা লোক। মুখ সামলে কথা বলো মা। আমি তোমার গুরুজন, আমি তোমার শ্বশুর। আমার গায়ে হাত তুলবে তো? হ্যাঁ, তা তো তুমি করতেই পারো, কারণ তোমার চোখে আমি তো একজন প্রতারক ছাড়া আর কিছু নই। তাতে কি কোনো সন্দেহ আছে? আমারও অন্তত আছে। এই ব্যাপারটা এবার শেষ করো। এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না। দেখো, যেহেতু জ্ঞান বয়স থেকে আমি আমার বাবাকে দেখিনি, তাই আমিও কনফিউজড। আমিও বুঝতে পারছি না কে আমার বাবা। তাই তোমাদের বিচারে, বিশেষ করে ছোটকার বিচারে, যিনি আমার বাবা তাকে তার জায়গাটা ছেড়ে দেওয়া হোক, আর বাকি যে লোকটি আছেন তাকে বিদায় করা হোক। এই নাটকটা এবার শেষ হোক। চলে যাব, শুধু হেমাঙ্গিনীর অনুমতি পেলেই আমি চলে যাব। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি তুমি আমার জীবন নষ্ট করেছো, আমার সতীত্বতে কালি ছিটিয়েছো, আমার জীবনে কলঙ্ক লেপে দিয়েছো। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। জেঠুমণি, তোমার যা জানার ছিল জেনে গেছো তো। আর দেরি করো না, চলো আমরা বেরিয়ে যাই। আমি চলে যাচ্ছি। তুমি আমাকে বলেছিলে যে ফ্ল্যাট ভাড়া করে রাখবে। তুমি যদি সেটা করো তাহলে না নিজেকে আর তোমার স্ত্রী বলে পরিচয় দিতে পারবো না। এটা করলে আমার মনে হবে যে আমি তোমার রক্ষিতা।
একবার যখন তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, এই অসম্মানটা আর মেনে নিতে পারবো না গো। তার থেকে বরং আমি আমার দায়িত্ব থেকে তোমাকে একেবারের মতো ছুটি দিলাম। তুমি যদি বলো লিখে দিতে, তাহলে হ্যাঁ, লিখে দিতে হবে বই কি। এরপর থেকে ঋষির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক রইল না। এরপর অফিসিয়ালি ডিভোর্স যা হবে তা হবে। এখন লেখো। ঋষি, আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি, আমার আর কিছু বলার নেই, আমি যা বলার বলে দিয়েছি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এমন কাণ্ড ভুলেও করিস না মা, এমন অলক্ষণে কাজ করিস না। জাহ্নবী মা, কোনো স্বামী যদি তার স্ত্রীকে এইরকম অগ্নি পরীক্ষায় ফেলে, তারপর সে তার দায়িত্ব এড়িয়ে যায় এবং বলে যে তুমি তুমি যা চাও তাই করতে পারো, তাহলে আমি তোমাকে বলছি জাহ্নবী, সেই স্বামীর সঙ্গে থাকার আশা তুমি তোমার মনের গহীন কোণেও রেখো না। লিখে দাও, লিখে দাও, মুক্তি দিয়ে দাও। এখন আবার কে এলো? আমি দেখছি দাদা। কে তুমি? এ বাড়িতে জাহ্নবী বলে কেউ থাকে? হ্যাঁ থাকে তো, এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তুমি কে? আমার নাম বিশু। আমার আপনাদের সবার সঙ্গে খুব দরকার। কি ব্যাপার? তুমি? হ্যাঁ আমি আপনার কাজে অবশ্য আসিনি, আমি দিদির কাজে এসেছি। বিশু, কি ব্যাপার বিশু, তুমি এখানে? আমি তো তোমার বাড়ি গেছিলাম, তুমি ছিলে না, কাজে গেছিলে মনে হয়। হ্যাঁ আমি কাজে গেছিলাম, ফিরে এসে আমার এনার সঙ্গে দেখা হয়। আমার সঙ্গে? হ্যাঁ, অস্বীকার করার জায়গা নেই, কারণ একটু আগেই আপনি বললেন যে আমি কে, তাই সেখান থেকেই প্রমাণ হয়ে যায় যে আপনি আমাকে চেনেন। আলবাত চিনি। তুমি তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহ্নবীর সঙ্গে কথা বলছিলে, ওর থেকে টাকা পয়সা নিচ্ছিলে, সেখানেই তোমাকে দেখেছি। শুধু সেখানেই নয়, তার আগেও আপনি আমাকে দেখেছেন রোশনি দিদির বাড়িতে। দাদা তুমি রোশনির বাড়ি গিয়েছিলে, কই আমাকে বলনি তো? আর তুমি রোশনির বাড়ি চিনলে কি করে? উনি অনেক কিছুই আপনাদের বলেননি। আচ্ছা জাহ্নবীদি, আমি তোমাকে সমানে ফোনে চেষ্টা করেছি, কিন্তু ফোনে পাইনি তোমাকে। আমাকে ফোনে পাওয়াও সম্ভব ছিল না, আমার ফোনটা তো একজন ছিনতাই করে নিয়েছিল।
হ্যাঁ শুনলাম। তুমি মানে তোমার বর্ণনা শুনে মনে হলো তুমি আমাদের বাড়িতে গেছিলে। তারপরে এই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। এর কথাবার্তা শুনে বুঝলাম শিওর তাই। তোমার কাজে লাগবে বলে আমি এই ফোনটা নিয়ে এসেছি। আমি ফোনটা দাও তো, আমার মনে হচ্ছে আমি সত্যটা রক্ষা করতে পারবো।